ঘরময় শুনশান পিনপেতন নীরবতা নিস্তব্ধতায় মোড়ানো। ইভানের ভারী দীর্ঘনিশ্বাস নিস্তব্ধতার সাথে মিলেমিশে রুমের পরিবেশ আরও ভারী হয়। ইভান নিশ্চল চাহনি তনুজার দিকে তাকায়, ভারে কি গলায় শুধায়, দিব্য তোমার ওই বাড়িতে এনেছিল? দিব্যর সাথে তোমার রিলেশন ছিল, রাইট? দিব্যকে ভালোবাসো তুমি? নিজের স্বামীর মুখে নিঃশর্ত এহেন প্রশ্নবাণে তনুজার সত্তা গলার কাটা প্রাণীর মতো ছটফট করছে। ওর ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এক একটা প্রশ্ন ওর কাছে বিষ সমতুলে ঠেকছে। বিষপান করলে যেমন সারা শরীর নীল হয়ে আসে, সাথে অসহনীয় যন্ত্রণা হয়, ঠিক অমনি কথাগুলো কর্ণগোচর হয় নিউরনে পৌঁছাতেই। নিউরনে বেদনায় অসহায়তার সৃষ্টি হয়। সেই বেদনা যন্ত্রণা ক্রমশই রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ে। নিজেকে কোনো রকমের স্বাভাবিক করে কান্না ভেজা কণ্ঠে প্রত্যুত্তর করে বলে তনুজা। না। তনুজার এই এক শব্দের জবাব ইভানের মেজাজ চড়িয়ে দেয়। আঙুল মুষ্টিবদ্ধ করে সজোরে দেওয়ালে ঘুষি মেরে চেঁচিয়ে বলল, কোনটা না? তোমার দিব্যের সাথে রিলেশন ছিল সেটা? তোমার একে অপরকে এতটুকু বলে থেমে যায় ইভান। বাকি কথাটা গিলে নেয়। তনুজার গোটা শরীর জমে ঠান্ডা হিমশীতল হয়ে যায়। পায়ের তলার জমিন ফাঁকা ফাঁকা লাগছে, চারিপাশটা ওর দুলছে। মৃত্যু সমতুল্য যন্ত্রণার ভেতরটা ছটফট করছে ওর। ইভান তপ্ত নিঃশ্বাস ফেললে কাঠিন্য সুরে বলল, তোমাকে নিয়ে আমি প্রাউড ফিল করতাম, গর্ব করতাম, তোমার সম্বন্ধে উচ্চ গলায় কথা বলেছি। বাট এখন দেখছি তোমার সম্পর্কে আমি ভুল জেনেছি। তোমাকে নিয়ে বড় করে কথা বলতে গিয়ে আমার মুখটা থিতু হয়েছে, কারণ আমি তোমাকে চিনতে ভুল করেছি। আমি এগেইন মানুষ চিনতে ভুল করেছি। কেন সব কিছু লুকিয়েছ? মিথ্যের উপর দাঁড়িয়ে আবার মিথ্যে বলে যাচ্ছ। থেমে গাল ফুলিয়ে নিঃশ্বাস ফেলে ইভান পরপর বলে উঠল, ওহ শিট শিট, আমারই ভুল। আবার কাউকে বিশ্বাস করে আমার মারাত্মক ভুল হয়েছে। কারণ দিন শেষে আমরা সবাই বেরোই একই রূপ, আর তারা শুধু জানে চিট করতে। বুক ফাটা কান্না বাজছে তনুজার। চোখ জোড়াতেই নোনতা জলের ফোয়ারা বইছে। শ্বাসরুদ্ধ হয়ে আসছে। কোনো রকমের শ্বাস টেনে নিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, ইরফান, আমি মিথ্যা বলছি না। আমার পুরো কথাটা তো শুনুন, প্লিজ আমায় বলতে দিন। ইভান রেগে কয়েক কদম এগিয়ে তনুজার দু বাহু শক্ত করে ধরে। দু চোখর অস্বাভাবিক লাল, ক্রুদ্ধ হয়ে বলল, কি বলবে তুমি? আবার মিথ্যে বলবে, তাই তো? অনেস্টি বলো তুমি, আমার কোন প্রশ্ন ভুল আছে? আমি ভুল কিছু? তনুজা থেমে গিয়ে ধীরে স্বরে বলে, আপনার প্রশ্ন করা ভুল নয়, তবে আপনার প্রশ্ন করা ভুল নয়, তবে আপনার জানাই ভুল আছে। দিব্য আমাকে এখানে আনেনি। দিব্য যে মামনির ছেলে, এটা এই বাড়িতে আসার পর জানি আমি। দিব্যও প্রথমে আমাকে এখানে দেখে অবাক হয়। আর ইভান, আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবে আমি মিথ্যা বলবো না। হ্যাঁ, রিলেশন ছিল। সবশেষে আপনার শেষ প্রশ্নের জবাবে বলবো, এখন দিব্যর প্রতি আমার বিন্দু পরিমাণ ফিলিংস নেই। বর্তমানে ছিটে ফোটাও অ্যাফেকশন অ্যাফেকশন নেই। ইভান ধাক্কা দিয়ে তনুজার বাহু ছেড়ে দেয়। তনুজা দু কদম পিছিয়ে যায়। ক্রুদ্ধ রাগে উচ্চস্বরে বলে, মিথ্যে বলছো তুমি। যে সুন্দর করে এত বড় ঘটনা আড়াল করতে পারে তার কথা আর বিশ্বাস করা যায় না। তুমি বলা যায়? ভেজা ঘনপল্লব তুল্য অশ্রুসচল নয়নে ইভানের দিকে তাকায় তনুজা কাতস্বরে বলল, ইভান, ইভান, আল্লাহর দোহাই লাগে, বিশ্বাস করুন আমায়, বিশ্বাস করুন। এখন আমার সবটা জুড়ে শুধুমাত্র আপনি আছেন। আমি মন থেকে আপনাকে ভালোবাসি। বর্তমানে আমার মনেতে আপনি ছাড়া অন্য কেউ নেই। তনুজার কাতস্বর কষ্টে ওর জর্জরিত হাহাকার বলি ইভানের হৃদয় ছুঁতে পারছে না। ইভান দপ করে বিছানায় একপাশে বসে, দু হাতে মুখটা চেপে ধরে। দিব্যের সাথে তনুজার রিলেশন ছিল, এটা কোনোভাবে ইভান মেনে নিতে পারছেন না। মস্তিষ্কের ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে। ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করেছে। অনুশোচনায় দগ্ধ হচ্ছে ইভানের হৃদয়। জ্বলে পড়ে সারখার হচ্ছে বুক। তারপর তনুজার সবটা গোপন করা ইভানের মেনে নিতে বড্ড বেশি কষ্ট হচ্ছে। মুখ থেকে হাত দুটো নামিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল ইভান। কণ্ঠে এক সমতুল্য অসাধ্য বেদনা নামালো, আমি কখনো অর্থের কাছে হারিনি। অর্থ কখনো আমাকে অসহায় বানায়নি। বরংবার আমি প্রিয়জনের কাছে হারিয়ে হেরেছি। যখনই যাকে সবচেয়ে আপন করেছি সবাই আমার সাথে প্রতারণা করেছে, বানিয়েছে অসহায়। বারংবার আমাকে পঙ্গু করেছে তারাই। তনুজা দুকদম পিছায়, ওর পিঠে দেওয়ালে ঠেকেছে। দুহাতে শাড়ি মুট করে ঠোঁট কামড়ে নিঃশব্দে ঘুম রেখা দেয়। তনুজার সত্তা বলে ও মোটেও ইভানের সাথে প্রতারণা করেনি। যা সব হয়েছে সব পরিস্থিতির জন্য। তনুজা এক বুক সাহস সঞ্চয় করে দৃঢ় কণ্ঠে বললেন, ইভান, আপনি আমাকে মিথ্যাত করছেন। আমি কখনোই আপনাকে ঠকাইনি, আর না তো চিট করেছি। আমি জানি আপনি খুব হতাশ হয়েছেন।
আপনি নিজেও ভীষণ কষ্ট পাচ্ছেন, তাই এই মুহূর্তে এসব কথা আপনার জন্য সহজ হচ্ছে। প্লিজ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, মনে করুন সিচুয়েশনের কথা। আমি একজনের সাথে সম্পর্কে রেখে ইচ্ছে বিয়েটা করিনি। আর বিয়ের পরেও না যে অতীতকে পেতে চেয়েছি, আর না তো মনে রেখেছি। তাই আমি নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারবো আমি কখনোই আপনাকে ঠকাইনি। আমি তো নিজেকে তোমার সাথে খোলা বইয়ের মতো উপস্থাপন করছিলাম, কোনো কিছু আড়াল করিনি। তাহলে তুমি কেন সবটা লুকালে, আড়াল করে রাখলে? এরপরেও বলবে এটাকে প্রতারণা বলে না? তনুজা থ মেরে যায়। হঠাৎ চোখের জলেও ভাটা পড়ে ওর। পাথরের মূর্তির মতো নিষ্প্রেপণ ঠায় দাঁড়িয়ে রয়। কিছু বলার পর নিজেকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে বলল, হ্যাঁ মানছি আমি আড়াল করেছি, আপনাকে আমার অতীত বলিনি। তবে বাস্তবতার আলোকে এটাকে আদৌ প্রতারণা বলা যায়? আপনি প্লিজ একবার একটু ঠান্ডা মাথায় ভাবুন। রাগের মাথায় ভাবলে ভালো কিছুও খারাপ মনে হয়, আর এটা তো সেনসিটিভ বিষয়। তাই বলছি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। হাঁটু কোনোই হাত রেখে আঙুলের কপাল চেপে ধরে ইভান। মস্তিষ্কে ওর হ্যাং হয়ে আসছে, কিছুই ভাবতে ইচ্ছে করছে না। তনুজা মাথাটা দেওয়ালে ঠেকিয়ে উপরের দিকে শূন্য দৃষ্টিতে তাকায়। থেমে থেমে বলতে লাগলো, শুধু সমাজেই নয়, গোটা পৃথিবীতে আমার মতো অনেকেই আছে। এভাবে না হলেও পরিবারের চাপে বিয়ে করতে হয়। তাদের সবাইকে হাজব্যান্ডকে অতীতে সবটা বলে। বেশিরভাগই বিয়ের পর স্বামী জ্ঞাপন করে নেয়, ভুলে যায় অতীতকে। আমি এমন একটা মেয়ে, ছোট থেকেই শুনে এসেছি একটা বিবাহিত মেয়ের স্বামী হলো জীবনের সবচেয়ে বড় অংশ। এই পৃথিবীতে বিয়ের পর সবচেয়ে আপনজন হলো স্বামী। বিয়ের পর আমি আপনাকে মেনে নেওয়ার চেষ্টা করেছি ইভান। আপনি যে আমাকে দোষী বলছেন, আদৌ আমি দোষী? ইভান ঝট করে উঠে দাঁড়ালো। তীব্র রাগ ক্ষোভ নিয়ে বলল, আমি যেদিন জিজ্ঞেস করলাম লিমন তোমাকে কিভাবে চেনে, সেদিন কেন মিথ্যে বললে? তখন তো বলতে পারতে সত্যি। একের পর এক। এরপরও মানতে হবে তুমি প্রতারণা করনি। তনুজা চোখ বন্ধ করে নেয়। হঠাৎ প্রশ্ন করে ওঠে, সেদিন সত্যিটা জানার পর কি করতেন? কি এমন হতো? ইভান উচ্চস্বরে বলে, অনেক কিছু হতো, অনেক কিছু করা যেত, যা এখন সহজ হচ্ছে না। তখন নিমিষেই করে ফেলতাম আমি, কারণ তখন তোমার সাথে আমার সম্পর্কটা জাস্ট নামে মাত্র বিয়ে হয়েছিল। চাইলে সবটা আগের মতো করা যেত। তনুজার কণ্ঠে প্রতিবাদ ঝরল। ভুল, আপনি ভুল ইভান, আপনি ভুল ভাবছেন। এখন যতটা সহজে বলছেন, সেই সময়েও বিষয়টা ততটা সহজ ছিল না। এখন আপনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে এসব বলছেন। শক্ত কণ্ঠে বলতে গিয়ে আচমকা তনুজার চোখটা ফের টলমাল করে উঠল। নরম গাল গড়িয়ে মুক্ত দানার মতো জল টপ করে গড়িয়ে পড়ল। কাতর স্বরে বলল, আপনি সত্যিটা জানলে ভেঙে পড়বেন, আপনার মানসিক সমস্যা হবে। সেজন্য বারবার বলতে গিয়েও আমি বলতে পারিনি। ইচ্ছে করে আমি গোপন করিনি। অতীত হাইডে রাখার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনি আমাকে বুঝবেন। ইভান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ঠান্ডা শীতল অথচ প্রগাঢ় স্বরে বলল, কেন তুমি লুকিয়ে আড়াল করে খুশি করার চেয়ে শুরুতেই সত্যি বলা কি ভালো নয় কি? এদের সাময়িক কষ্ট হলেও বিশ্বাস হারাতে হয় না। সত্যিকার সম্পর্ক তো তখনই হয় যখন একে অপরকে সব কিছু প্রকাশ করা যায়, কোনো কিছু আড়াল করা নাই, হয় না, গোপন করা হয় না। এছাড়া যে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক পুরোটাই প্রতারণা। কথাটা শেষ করেই গায়ের ব্লেজার খুলে এক ঝাটকায় বিছানায় ছুঁড়ে গটগট করে পা ফেলে রুম থেকে বেরিয়ে যায় ইভান। তনুজার দেওয়াল ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়ে। দুহাতে হাঁটু জড়িয়ে মুখ গুজে নদীর পর ভাঙা বেপর আর তীব্র স্রোতের মতো তুমুল জলের স্রোতে চক্ষু তারা নেমে যেতে থাকে। কথায় আছে না, অবাগা যেখানেই যায় সেখানে সাগর শুকিয়ে যায়। তনুজা যেন সেই অবস্থানে রয়েছে। মাত্র সুখের মুখ দেখছিল, তা যেন নিমিষেই ধোঁয়াশা ছেয়ে যায়। সুখ যেন তনুজার কপালে মরিচিকার নেয়। দীর্ঘক্ষণ গড়ায় তনুজা অসারের মতো জমিনে বসে রয়। রোমময় নিস্তব্ধতা। বাইরে আস্তার পোকাদের কোলাহল নেই। রাতের পোকারা আজ সুর তুলছে না। তারাও বোধহয় তনুজার যন্ত্রণায় ব্যথিত হয়ে শোক পালন করছে। তনুজা ধীরে ধীরে মাথাটা তুলে জানান দিয়ে অদূরে আকাশপানে চাই। মনের সকল কষ্ট যাতনার কথা মনে মনে সাত আসমানের উপরে থাকা রবের দরবারে পেশ করেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার শূন্য দৃষ্টিতে চেয়ে দেখে তনুজা আকাশেও বুঝি মন খারাপ। চাঁদ তো দূর, তারাও সিটে ফোড়া নজরে আসছে না। একে মেঘে ঢাকা আকাশ, তারপর আজ অমাবস্যা। আকাশটা ঘোর কালো অন্ধকার। তনুজার অবস্থান মন ভাবে,
সুখ আমার জন্য সেগুড়ে বালি। আমার কপালে সুখ বড্ড বেশি ক্ষণস্থায়ী। হয়তো আজকের অন্ধকার আকাশের মতোই আমার ভবিষ্যৎ। সময় তার আপন গতিতে চলে। এরই মধ্যে 2 দিন সপ্তাহ গড়িয়েছে। দিন গিয়ে রাত পেরিয়ে নতুন ভোরের সূচনা হয়েছে পৃথিবী নামক গ্রহটিতে। আজকে শুক্রবার। তনুজার টেবিলে সকালে নাস্তা রেডি করছে। জীবনে একবার যে কান্না লুকিয়ে বাঁচতে চান, তার জন্য নিজের কষ্ট সবার দৃষ্টি আড়াল করে অগোচরে রাখা সহজ হয়। এই যে গোটা 2-3 সপ্তাহে তনুজা কেমন পাথর বনে গিয়েছে। চাপা স্বভাবের মেয়ে হওয়ায় নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা সব নিজের মধ্যেই পুষে রাখে, কারো কাছে শেয়ার করে না। সেই দিনের পর থেকে এক ছাদের নিচে 2 জনা থাকলেও চীনের প্রাচীর মতো সুবিশাল প্রাচীর তৈরি হয়েছে তনুজার ইভানের মাঝে। অফিসের কাজের অজুহাত দেখিয়ে বাড়িতে খুব স্বল্প সময় থাকে ইভান। ইভান ঠিকমতো কথা বলে না, কেমন ইগনোর করে চলে। তনুজা ইদানিং নিজের হয়ে সাফাই গাইতে চায় না, ভালো লাগে না ওর কাছে। আবার আগের মতনই চুপচাপ নিষ্প্রাণ হয়ে গেছে। তবু প্রতিনিয়ত ইভানের থেকে পাওয়া ইগনোর দগ্ধ হচ্ছে মেয়েটা। দিন যাচ্ছে অসহায় যাতনার ভেতরে ভেতরে ছটফট করে মরছে। নূরজাহান বেগম এসে চেয়ার টেনে বসলেন। পরপর ইভান এসে বসল। তনুজা কোনায় চাইল, ইভান ফিরেও তাকালো না। ইভান সেই দিনের পর থেকে বিষয়টা খুব নিয়ে ভেবেছে, প্রতিনিয়ত ভেবে চলেছে। ওর মন স্থির করে তনুজার হয়তো কোনো দোষ নেই, তবে তিশার মধ্যে খবরটা শুনে খুব বেশি হতাশ হয়েছে, সাথে যুদ্ধ হয়েছে তনুজার উপর। তারপর ইভান বিবেকর প্রতিনিয়ত দংশন করে চলেছে। ওর জন্য আজ দিব্য কষ্ট পাচ্ছে। দিব্য মেনে নিতে পারছে না দেশ ছেড়ে চলে যাবার। আর 10 দিন পরে দিব্যর ফ্লাইট। ইভান তনুজার সাথে সহজ হতে পারছে না। অদৃশ্য পৃষ্ঠা নির্মাণ হয়েছে ওদের সম্পর্কে। এদিকে শ্বাসরুদ্ধকর যাতনা থেকে রেহাই পেতেই তনুজা সিদ্ধান্ত নিয়েছে বাড়ি যাবে। শ্বশুরবাড়িতে সবার অবহেলা সহ্য করে থাকা যায়, তবে স্বামীর অবহেলা ইগনোর করা সহ্য করা যায় না। এভাবে তনুজা নিতে পারছে না। তনুজা নিচু গলায় বলল, দিদুন। নূরজাহান গলা খাকরি দিয়ে বলল, হ্যাঁ বলো, শুনছি তো। দিদুন, আমি বাড়ি যাব। চশমার কাজ গলিয়ে নূরজাহান তীক্ষ্ণ দৃষ্টিতে নজরে আসে তনুজার। বৃদ্ধ মানুষের বাইরে যতটা কাঠিন্য কর্কশ দেখায়, ভেতর ততটা নয়। বাহিরের শক্ত খোলসের ভেতরে আছে নরম মন। তা 1 মাসের ঢের উপলব্ধি করছে তনুজা। তাই তো এই মানুষটিকে কষ্ট দিয়ে কিছু বলতে পারে না। নিম্ন স্বরে বলল, না, মানে অনেক দিন হলো বাড়িতে যাওয়া হয় না। সেই যে একবার গিয়েছিলাম, আর তো যাওয়াই হয়নি। দাদির শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না, তাই ভাবছি গিয়ে কয়েকদিন থাকবো। আদুরে কাজের লোকদের সাথে কথা বলা কাজ বুঝে দিচ্ছিল তামান্না। সে আজ সকাল থেকে মহাব্যস্ত। আজকে নীতিকে দেখতে আসবে, একদম পাকা কথা বলতে। তাই তো পুরো বাড়িতে ঝকঝকে তকতকে। কীভাবে কী করতে হবে এই নিয়ে সকাল থেকে ছোটাছুটি করছেন। তনুজার সাথে কানে কানে যেতেই এগিয়ে আসেন। বাঁকা চোখে চেয়ে কর্কশ গলায় বললেন, আজ বাড়িতে লোকজন আসবে। যেই দেখেছো বাড়িতে একটু কাজ বেশি, আর অমনি বাপের বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। নীতি তো সম্পর্কে তোমার ননদ হয়, কিছু দায়িত্ব তো তোমারও আছে। কোনো রকমের দায়িত্বের বালে নেই তোমার মধ্যে। কেমন আক্কেল করে আজকে যাওয়ার কথা বলছো? যতই না তামান্নার কথায় কষ্ট পাক তনুজা, তার থেকে বেশি কষ্ট পায় ইভানের নীরবতা দেখে। আগে ইভান ফুপিকে প্রত্যুত্তর দিতে 2 সেকেন্ড সময় নিত না। আগের সাথে বর্তমানে তফাৎ তনুজাকে প্রতিনিয়ত যন্ত্রণায় পিষ্ট করছে। নূরজাহান বেগম মুখ খুললেন, তামান্না থাম তুই। বাচ্চা মেয়ে অনেক দিন যায় না, বিয়ের পর সেই 1 রাত থেকেছে। বাড়ির জন্য মন কেমন করছে হয়তো। যতই হোক নিজের বেড়ে ওঠা, নিজের বাড়ির প্রতি আলাদা একটা টান থাকবেই। আচ্ছা নাতবো, আজকে বাড়িতে লোকজন আসবে, কাল যেও। 2 দিন থেকেই চলে এসো। থেমে ইভানের দিকে তাকিয়ে বললেন, দাদু ভাই, কাল নাতবউকে নামিয়ে দিয়ে এসো কেমন? ইদানিং কেমন যেন সবসময় মন মরা হয়ে থাকে। বাড়ি থেকে ঘুরে আসুক, মনটা ভালো হয়ে যাবে। ইভান তড়িৎ গতিতে কাট কণ্ঠে বললেন, আমার সময় হবে না। বাড়িতে গাড়ি করে যেতে বলো। সাধারণত বররা বউয়ের বাপের বাড়ি যেতে দিতে চায় না, তাই হয়তো ইভান এমন বলছে। নূরজাহান এটা ভেবে ইভানকে আরও জোর করলেন না। নূরজাহান তনুজাকে শুধালেন, তা তোমাকে দেখছি কেমন যেন লাগছে। শরীর ঠিক আছে তোমার? চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে, ঠিক মতো খাও না। ইদানিং আমার বিষ ব্যথাও বেড়েছে, কোনো দিকে নজর দিতে পারি না। বেশি সময় বিছানায় কাটে আমার। না দিদুন, ঠিক আছে আমি। কথাটা শেষ করে কিচেনে যেতে নাই তনুজা। হঠাৎ মাথাটা কেমন চক্কর দিল। এক হাতে কপাল চেপে ধরে কিছু চুপ করে দাঁড়িয়ে রইল। আজ 2 দিন শরীরটা ঠিক যাচ্ছে না।
শরীর অতিরিক্ত দুর্বল লাগে, সবসময় এতটা কেমন ব্যথা করে, আবার মাঝে মাঝে ঘুরেও। রাতে চোখ মুখে ঘুম নামে না, রাতে বেশি সময়টা নির্ঘুমে কাটে। আগের মতো প্রেশার ফল করছে হয়তো, তাই এমন সমস্যা দেখা দিচ্ছে। তনুজা এটা ভেবে ফের কাছে মনোযোগ দেয়। নীতিনিত্য দুই বোন কমফোর্টের গায়ে দুইজনের বিছানায় দুই প্রান্তে ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটা 10টার ঘরে সুই সুই। ভিজানো দরজা ঠেলে ভেতরে ঢুকলো তামান্না। মেয়েদের এখনও ঘুমাতে দেখে কপালে বিরক্তির ছাপ তুলে উচ্চ কণ্ঠে ডাকলেন, নীতি, এই নীতি, এখনো ঘুমাচ্ছ? বেলা 10টা বাজতে চলো, আজ বাড়িতে লোকজন আসবে, সে খেয়াল আছে তোমার? ঘুমানোর মধ্যে কর্কশ স্বর শুনে ধরফুড়িয়ে উঠে বসে নীতি। নীতি শুয়ে পাশের পিটপিট করে চাই। নীতি এলোমেলো চুলগুলো পিছনে ঠেলে মায়ের দিকে ডাকায়। মুখটা শুকনো করে বলে, সরি মাম্মা, একটু বেশি দেরি হয়ে গেল। আসলে কয়েকদিন এক্সামের জন্য ঠিকমতো ঘুমোতে পারিনি, তাই আজকে লম্বা ঘুম দিলাম। কথাটা শেষ করে জোর করে হাসার চেষ্টা করে নীতি। ফাইনাল সেমিস্টার শেষ করে গতকাল বাড়ি ফিরছে নীতি। নীতির মিথ্যে কথাগুলো শুনে নিত্যের ঠোঁট চেপে হাসে। তামান্নার হাতে শাড়ি আর গহনার বক্স ছিল, সেগুলো নামিয়ে রাখতে রাখতে বলল, হ্যাঁ জানি তো, এও জানি দুবোন একসাথে শুয়ে রাতে কেমন ঘুম দিয়েছো। নিশ্চয়ই সারা রাত জেগে মুভি দেখেছো। নীতি লজ্জিত হয়। এই রে, মা ঠিক ধরে নিয়েছে। রাতে দুই বোন মিলে 2টার হরর মুভি দেখছে। ঘুম আসছে শেষ রাতে। তামান্নার তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকিয়ে আদেশের সুরে বললেন, এখানে শাড়ি আর তোমার জন্য গহনা রাখা আছে, দুপুরে তাড়াতাড়ি গোসল করে এগুলো পরে নিও। আমি সারাদিন কিচেনে, তারপর ওদিকে তদারকি করতে ব্যস্ত থাকবো। বারবার এসে তোমাকে বলতে পারবো না, তাই এক্ষুনি বলে রাখলাম, ওনারা আসার আগেই রেডি হয়ে থেকো। আর বাড়তি বাক্য ব্যয় না করে তামান্না প্রস্থান নিতেই নীতি আর ধপ করে শুয়ে পড়ল। কিছু ভেবে নিত্য হঠাৎ করে ভ্রুকুটি কুঁচকে ডাকল, এই আপু। হুম। আচ্ছা, আমি তো এতদিন অন্য কিছু ভাবতাম না, মানে আমার সিক্স সেন্স বলতো তুমি দিব্য ভাইয়াকে পছন্দ করো। তাহলে কিভাবে কি এতটা চুপচাপ আছো? তারপর তোমাকে কেমন নিশ্চিত ফুরফুরে মেজাজে লাগছে। এই যে আজ তোমার পাকা দেখা হবে, তোমার মন কেমন করছে না? তুই কি বলতে চাইছিস? ক্রাশকে না পাওয়ার দুঃখে কষ্টে আমাকে দেবদাসের ফিমেল ভার্সন হতে? আরে ধুর, তা নয়, একটু মন খারাপ হওয়া উচিত তোমার। তাই তো, মন খারাপ করে কালো ড্রেস আপ পরে শোক দিবস পালন করতে হবে। তারপর রুমটা গুড়গুড়ে অন্ধকার করে কানে হেডফোন গুঁজে অরিজিৎ সিং এর স্যাড সং শুনতে হবে। তবেই না একটা বিরহ বিরহ ফিলিংস আসবে। নিত্য নাকমুখ কুঁচকে চাইল। বিরক্তিকর কণ্ঠেই বলল, আপু, আমি মোটেই মস্কার করছি না, আমি সিরিয়াস বলছি। আমিও তো সিরিয়াসলি বলছি সিস। সেদিন কফি শপে গিয়ে ডক্টর নীরব মাহমুদের উপর আবার ক্রাশকেই বসনি তো? যদি বলো হ্যাঁ, তাতে অবশ্য আমি অবাক হব না, কারণ লোকটা ক্রাশ খাওয়ার মতোই। ছোট মির্জার উপর ক্রাশ খেয়ে বসে না থাকলে আমি উৎফল হয়ে খুশি মনে নাচতে নাচতে জেন্টলম্যান নীরবকে বিয়ে করে নিতাম। কিন্তু এখানে সমস্যা দুটো। সমস্যা? নীতি কোলের উপর বালিশ নাই, তাতে কোনোই ভর দিয়ে গালের সাথে হাত ঠেকিয়ে বলতে থাকে, প্রথম সমস্যা হলো, বিয়ের পর বাচ্চা হলে আমার বাচ্চাকে দিব্যকে মা মা বলে পরিচয় করিয়ে দিতে আমার বিবিকে প্রচণ্ড বাঁধবে। কারণ আমি তো কল্পনা তো আমার আর ছোট্ট মির্জার বাচ্চা নিয়ে সাজেগপ্তি ঘুরে এসেছি। আমাদের একটা ছোট্ট স্নো হোয়াইট প্রিন্সেস নিয়ে শুভ্র মেঘের ভেলা সাজেকে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে শেষ। বেবি তার ছোট্ট নরম একটা হাত দিয়ে আমার আঙ্গুল ধরে, অন্য হাত দিয়ে দিব্যর আঙ্গুল ধরে। এমন অবস্থায় ভবিষ্যতে বেবিকে যদি বলি, যাও শোনা মামা হয়, মামার কোলে চড়ো, বেবি আমার উপর ভীষণ ক্ষুব্ধ হবে। দ্বিতীয় সমস্যা তো মারাত্মক ভয়ানক। অন্যের সাথে বিয়ের পর যদি দিব্যকে দেখে আমার হুট করে চুমুটুমু খেতে ইচ্ছে করে, তাহলে নিজেকে আবার ঘোর পাপী মনে হবে। নীতি বিড় করে বলায় নিত্যর কানে কথাটা পৌঁছায় না। নিত্য কান পেতে বলল, কি বলছো? শুনতে পাচ্ছি না তো। এটা শোনার বয়স হয়নি তোর। আমার মনে হচ্ছে তুমি কিছু একটা নিশ্চয়ই করবে। এতটা স্বাভাবিক থাকার মেয়ে তুমি নাও আপু। এই তুই বড় না আমি বড়? এক পাকনা পাকনা কথায় বলিস যে। বয়সে বড় হতে পারো, বুদ্ধিতে নয়। নীতি
মোটা মোটা চোখ চাইল। নিত্য পিটপিট করে চেয়ে বলল, আপু, নাম তোমার নীতি, তাই বলছি যাই করো না কেন দুর্নীতি করে নিজের নামের মান ক্ষুণ্ণ করো না। জীবনে একবার হলেও দুর্নীতি করব বলেই তো নিজের নামের বানানোর দন্তন্য দীর্ঘইকার ব্যবহার না করে দন্তন্যইকার ব্যবহার করে আসছি আমি। শুক্রবারের দিন সবকিছু দারুণ একটা পবিত্র পবিত্র ভাব বিরাজ করছে। দূরের মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। মির্জাবাড়ির কিচেন থেকে বিভিন্ন মশলাপাতির গন্ধ ভুরভুর করছে। হরেক রকমের পদ রান্না করা হচ্ছে। মাছ মাংসের গন্ধে তনুজার গাটা আজ কেমন জানি শুকিয়ে আসছে, মাথাটাও ঝিমঝিম করছে। তনুজা খুন্তি দিয়ে প্যান কিছু নাড়াতে ব্যস্ত। এমন সময় তামান্না আসলেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখে বললেন, আর কত দূর? ওনারা তো কিছুক্ষণের মধ্যেই চলে এলো বলে। সময় মতো রান্না শেষ হবে তো? দীর্ঘক্ষণ আগুনের আঁচে থেকে পৌষ মাসেও তনুজার কপালে ঘাম জমেছে। কপাল পেয়ে মুখের সাইডে থাকা দেরি হেয়ালের কানের পিঠে গুজে নাই তনুজা। ক্লান্তিতে ওর চোখের পাতা ভারী হয়ে আসছে। প্রত্যুত্তরে মিহুস্বরে বলল, ফুপি, এই তো শেষের দিকে প্রায়। তামান্না ক্যাবিনেটের উপর থাকা খাবারের ঢাকনা খুলে দেখছেন। কণ্ঠে আদেশ করে বললেন, সাদা ভাত দেখছি এখনো রান্না হয়নি। বাসমতি চালের সাদা ভাত রান্না করো। আর শোনো, সেই সময়ে বারবার যেন বলা না লাগে ফলমূল সুন্দর করে কেটে সাজিয়ে রাখো। ও হ্যাঁ, রান্নার শেষে সালাদের জন্য শসা আর গাজর কেটে রাখবে, সাথে লেবুও রাখবে। এরই মধ্যে শিরিন সুলতান আসলেন। তামান্নার হুকুম শুনে বিরক্তি হলেন। তনুজাকে ডেকে বললেন, তনুজা, হ্যাঁ মামনি। সেই সকাল থেকে কিচেনে আছো, রুমে গিয়ে বিশ্রাম নাও। বাকি কাজ বুয়ারা আছে করে নিবে। কিছুক্ষণ পর মেহমান আসবে, শাওনি রেডি হয়ে নাও। বড়রা রেডি হয়ে হাত পা তুলে ঘুরছে, আর বাচ্চা একটা মেয়ে হয়ে তুমি এখনো কিচেনে আছো? তামান্না পিন মেরে কথাটা বললেন শিরিন। তামান্নার মুখ গ্রহণ লাগে না যেন। সেকেন্ডেই মুখটা থমথমে গভীর হয়ে যায়। ওনার কাছে আদিক্ষেতা ঠেকল। তবে ভাবির মুখের উপর কথা বলার স্পর্ধা দেখালেন না। মনে মনে রাগ ক্ষোভ ছাড়লেন। তনুজা বলল, হাতের কাজটা শেষ করেই যাচ্ছি, আর একটু বাকি আছে, সমস্যা নেই মামনি। শিরিন হাতে থাকা মুঠোফোন শব্দ করে বেজে উঠল। যাওয়ার আগে আদেশের সুরে বললেন, আচ্ছা, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, আমি একটু পরেই আসছি। এসে যেন তোমাকে কিচেনে না দেখি। ফোন রিসিভ করে কথা বলতে গিয়ে বেরিয়ে যায় শিরিন। এরই মধ্যে কিচেনের দোরগোড়ায় দাঁড়িয়ে নীতির বাবা হালকা কেসে ডাকলেন, তামান্না আছো? মহিলা মুখব্বাই এমন করে যেন বেশ বিরক্ত হলেন। এগিয়ে কর্কশ্বরে বললেন, হ্যাঁ বলো, কি হয়েছে? কি এত ডাকছো যে? তনুজা ফুপা শ্বশুরের উপস্থিতি টের পেয়ে শাশুড়ির আঁচল টেনে মাথায় দেয়। ভদ্রলোক কলেজের বাংলা লেকচারার, চাকরির সুবাদে অন্য জেলায় থাকেন। ছুটির দিনগুলো দিন বাড়ি আর শ্বশুরবাড়ি থাকেন। নিজের বউয়ের থেকে মুখটা ঝামটা নিত্যকার বিষয় মানুষের কাছে। তবে বাড়ির মানুষের বউয়ের সমান এহেন কর্কশ বিহেভিয়ার ভেতরে ভেতরে আহত হলেন নেওয়াজ সাহেব। লজ্জিত হন। মুখটা ম্লান হয়ে হাসলেন, শুধালেন, আমার সাদা পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছো? কোথায় থাকবে? কেবিনেটে বা আলমারিতে দেখো, আছে হয়তো সেখানে। তাছাড়া যাবে কোথায়? নেওয়াজ সাহেব গলার স্বর নিচু করেই বললেন, খুঁজে দেখলাম, পাইনি জন্যই তো তোমাকে বলছি। নিত্যকে বলো খুঁজে দিতে, আর নয়তো চশমাটা পরে ভালো করে খুঁজে দেখো। বয়স বাড়ছে, সাথে চোখ দুটো তোমার যাচ্ছে। একজন আদর্শ স্ত্রী হলে নিজে নিজে খুঁজে দিত। এটা আশা ভদ্রলোক করেন না। তারপর একটু ভালো করলেও তো বলা যেত। এটুকু ভেবেই বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে ওনার কিছু একটা ভেবে কণ্ঠ খাদনামি হঠাৎ বললেন, এখানে এসব আয়োজন না করে বাড়িতে করলে ভালো হতো না? না মানে মেয়ের বিয়েশাদির ব্যাপার নানার বাড়িতে করলে কেমন দৃষ্টিকটু লাগবে না? এখন তো এসব বলে লাভ নেই। একটু ভেবে দেখো, বিয়ের পুরো বিষয়টা বাড়িতে করলে। ওই অজপাড়াগা এগিয়ে আমার মেয়ে বিয়ে দিব, ওখানকার লোকজন না জানে, কালচার না জানে। একবার স্প্রিংয়ের টান পড়লে যেমন সংগ্রামে কিছুক্ষণ দুলতে থাকে, ঠিক তেমনি তামান্নার মুখটা স্প্রিংয়ের মতো একাই চলতে থাকে। ভদ্রলোক কথাটা বললে যেন বেশ বেকায়দায় পড়লেন। মনে মনে কাজের কাজ কিছুই হলো না। আর বউয়ের নতুন বউ আবার কাজের লোকেদের সামনে এহেন কথাবার্তা শুনে অপমানিত বোধ করলেন। ভদ্রলোক ম্লান মুখে প্রস্থান করলেন। কাজ করতে গিয়ে আচমকা ফুটন্ত তেল তনুজার হাতে ছিটকে পড়ে। প্যানের টকবক করা গরম তেল পড়ার সাথে সাথেই কবজি থেকে ইঞ্চেদি উপরে পরপর 2-3টা ফোসকা উঠে ওঠে। তনুজা বাম হাতের সাহায্যে ডান হাতটা চেপে ধরে চোখ বুঝে নেয়। হাতটা ভীষণ জ্বালাপোড়া করছে। কাজের বুয়া দেখে তড়িৎ গড়িতে হৈ হৈ করে উঠল। রে ভাইমুনি,
তো হাতটা পুইরা ফালাইছি, ইসরে কতখানি জায়গা পুরো ফুসকা পড়েছে, মেলা কষ্ট পাইতেছে, পুড়তেছে, জলদি ঘরে গিয়া ওষুধ লাগিয়ে নেন। বুয়ার সহজ সরল মনের অভিব্যক্তি দেখে তনুজা আলতো হাসলো। ওর বলতে ইচ্ছে করলো, যার গোটা জীবনটাই কষ্টের যাতনার, তার কাছে এই সামান্য জ্বলন ব্যথা কিছুই না। শরীরের ব্যথা ওষুধ দিলে নিমেষেই দূর হয়ে যাবে। কারো উপেক্ষায়, অবহেলায় যে প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসছে, অসহনীয় যাতনায় ছটফটিয়ে দগ্ধ হচ্ছি। মনের এই কষ্ট উপশমের পাথেয় তিনি কি আদৌ আর বুঝবেন? রাগ, ক্ষোভ, অভিমান দূরে ঠেলে সবটা স্বাভাবিক করে নিবে কি? মনের সেই যন্ত্রণা কষ্টের কাছে শরীরের এই সাময়িক কষ্ট তো কিছুই না। ঔষধ দিতে হবে না, এটা তেমন কিছুই না, এমনি ঠিক হয়ে যাবে। এই বলে তনুজা কাজ করতে নাই। কাজের মেয়েটা বাদ সাধত। বেগম সাহেবা একটু আগে এসে কি বলেছেন এই বলে তনুজা এক প্রকার জোর করে রুমে পাঠায়। এও বলে বাকি কাজগুলো সেরে নিবে। কাজের মেয়ের নির্বিচার সরল ভালোবাসা দেখে তনুজা আতপুল্য হয়। আসলে এই পৃথিবীটা বড়ই অদ্ভুত। তার থেকেও বেশি অদ্ভুত মানুষ্য জাতি। এই যে শিক্ষিত হলো, অনেকের মধ্যে মানুষত্ব থাকে না, সুন্দর মন সবার থাকে না। মানুষের ক্লাস কখনো অর্থ আর স্ট্যাটাসের উপর ভিত্তি করে করতে হয় না। একজন মানুষ কতটুকু ভালো, কতটুকু মানবিক গুণসম্পন্ন এর উপর ভিত্তি করে ক্লারিফিকেশন করতে হয়। তবে না ভালোর চর্চা হয়, ভালোর প্রতি উৎসাহিত করে। তনুজা রুমে প্রবেশ করে দেখে ইভান শাওয়ার নিয়ে বেরোচ্ছে। এক পলক তনুজার দিকে তাকিয়ে তড়িৎ দৃষ্টি ঘুরিয়ে নেয় ইভান। তনুজার কষ্ট অনুভব হয়। আগবাড়িয়ে কথা বলতে ইচ্ছে করলেও দাঁতে দাঁত চাপ ইচ্ছে সংবরণ করে ও। তনুজার শাড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে থাকে। ইভান ক্যাবিনেট খুলে কি খুঁজছিল। তনুজা আন্দাজ করে বলল, টি শার্ট বাকি সব বাম পাশের পালে রাখা আছে। কালকে গুছানোর সময় এগিয়ে জায়গা হচ্ছিল না, তাই ওখানে রেখেছি। ইভান ওপাশের পাল্লা না খুলেই এখান থেকে একটা নেভি ব্লু কালারের টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। তনুজা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকলে আয়নার সামনে বসে তনুজা। শ্যাম্পু করা চুলগুলো চিরুনি করে ছেড়ে দিয়েছে। হাতে স্বর্ণের কয়েকটা চিকন চুড়ি পরে নেয়। ডান হাতের চুড়িগুলো গিয়ে হাতের পোষাতে ঘর্ষণ করে ব্যথা করে। ওদিকে বাড়ির মেহমান আসবে, হালকা গহনা না পড়লে দিদুন রাগ ঢাক করবেন। অজ্ঞতা তনুজা চুড়ি পরে। ইভান ব্যালকনি থেকে রুমে ঢুকে মোবাইলটা হাতে নিয়ে যেতে থাকে। তনুজা উঠে দাঁড়ায়, চোখে টলমল পানি নিয়ে ডাকলো, ইভান। ইভান এবার থেমে যায়। উল্টো থেকে দাঁড়িয়ে নিরুত্তর নিশ্চুপ রয়। কাজলটা না মিগনয়নের পানিতে টইটম্বর করছে তনুজা। বুক ভর হতাশা দীর্ঘশ্বাস নিয়ে নিঃস্বরে বলল, জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়। অপেক্ষা করে, সহ্য করে, ধৈর্য করতে হয়। জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়। অপেক্ষা করে, সহ্য করে, ধৈর্য ধরতে হয়। ইভান, আমি আর কত ধৈর্য ধরবো? আপনার ইগনোরে আমি সত্যি ভীষণ কষ্ট পাচ্ছি। প্রতিনিয়ত আমার নিঃশ্বাস আটকে আসছে। মনে হচ্ছে আমি সাফোকেটিংয়ে ভুগছি। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আমায়। ইভান না তো টু শব্দ করলো আর না তো ফিরে তাকায়। কথাটা না শোনার মতন গটগট করে পা ফেলে প্রস্থান করে। তনুজার ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে চোখের অশ্রু বিসর্জন দেয়। নীরবে ফ্যামিলিকে লাঞ্চের ইনভাইট করা হয়েছে। ওনারা খানিকক্ষণ আগেই আসছেন। নীরবের বাবা নেওয়াজ সাহেব আর শাহরিয়ার সাহেব এখনও নামাজ শেষ করে ফেরেননি। নীরবের মা ড্রেসিং রুমে বসে শিরিন সুলতানা আর তামান্নার সাথে গল্প করছেন। এরই মধ্যে তামান্না তনুজাকে ডেকে নীতিকে আনতে বলছেন। নীতি রেডি হয়ে ঘরমায় অস্ত্রতার পায়চারি করছে। যখন থেকে শুনছে নীরব আসেনি, তখন থেকে ওর ছটফটানি কয়েক দফা বেড়ে গেছে। এরই মধ্যে তনুজাকে জোর করে মুখে হাসি টেনে বলল, মাশাল্লাহ, শাড়িতে তোমাকে ভারী মিষ্টি আর খুব বেশি সুন্দর লাগছে। যদিও তুমি এমনিতেও সুন্দরী। ফর্সাগের মেরুন রঙের জামদানি নীতিকে অসম্ভব সুন্দর লাগছে। নীতি সৌজন্যতা করে নিরস কণ্ঠে বলল, থ্যাঙ্কস। চলো এবার, নিচে তোমাকে ডাকছে। তনুজা তাড়া দেয়। নীতি আগে তনুজার দু কদম পিছে করিডোর দিয়ে যাওয়ার সময় দিব্যের সামনাসামনি পড়ে নীতি। দিব্য কয়েক হাত দূরত্বে, বাইকের চাবি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে আসছিল। নীতি শাড়ি পরা অবস্থা একটু দেখে অবাক হয়। বাড়ির খবরাখবর আজকাল তেমন কিছুই রাখে না দিব্য। নিচে অন্য কাউকে দেখেও যেন আগ্রহ হয় নিকে। দিব্যর চোখ মিচুক মিলতেই নীতির ভেতরে দুষ্টম চাঙ্গা দিয়ে ওঠে। নীতি মুখের উপর থাকা চুলগুলো কানের পিঠে গুজতে গুজতে স্লো ভয়েস সুরে গান গাইল। এতটুকু
গেয়ে বাম চোখ টিপল নীতি। পরপর তড়িৎ এক হাত থেকে চোখ রেখে পিছন ঘুরে তনুজা বলল, ভাইমণি দেখো দেখো তো চোখে কিছু একটা পড়লো কিনা। দিব্য ভেবে চাকা খাই, বোকা বনে যায়। এত তাড়াতাড়ি সব কিছু ঘটলো যে বেচারা ঠাওর করতে পারল না। তনুজা মনোযোগ দিয়ে নীতির চোখে দেখতে থাকে। তনুজা থাকায় দিব্য আর নীতিকে নিয়ে ঘটনা ঘটল। কিছু না বলেই পাশ কাটিয়ে চলে গেল। দিব্য চলে যেতে নীতি স্বাভাবিকভাবেই তাকায়। থাক থাক লাগবে না ভাইমণি, ঠিক হয়ে গেছে, পোকা উড়িয়ে গিয়েছে। নীতি দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলে। তনুজা নির্বোধের মতো চেয়ে রয়। ওর মাথায় এক হাত দিয়ে উপরে চলে যায় সব। পৌষ মাসের প্রথম সপ্তাহ চলছে। শহরের শীতের আমেজ পড়েছে। বিকেলে নরম রোদ ব্যালকনি দাঁড়ানো দিব্যের গা ছুঁয়ে দিচ্ছে। এক হাত প্যান্টের পকেটে গুছিয়ে অন্য হাতে জ্বলন্ত সিগারেট দুই ঠোঁটের মাঝখানে চেপে ধরেছে দিব্য। এমন সময় মেয়েলি টিনে টিনে সরো ঝঙ্কার তুলল। সিগারেট খাই বোকারা। দিব্য পরপর ঊর্ধ্বমুখী ধোয়া ছেড়ে হাতের অবশিষ্ট সিগারেট গ্রিল দিয়ে নিচে ছুঁড়ে ফেলল। নীতির দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, তুই? নীতি দু হাত বুকে ভাঁজ করে দাঁড়াই। ও বলল, সিগারেট খেয়ে ঠোঁট দুটো পোড়াচ্ছ। তোমার বইয়ের নিশ্চিত ওই কালচে ঠোঁটে চুমু খেতে একদম রুচি হবে না। দিব্য রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। সাফেদ দণ্ডপাটি কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নীতি খেয়ে কাজ নেই তোর? শুধু আসিস মেজাজ খারাপ করতে আমার। নীতি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কাজে এসেছি এখন, আমার তোমাকে জরুরি কিছু বলার আছে। দিব্য গা ছাড়া থাকলো। নীতি দীর্ঘশ্বাস ফেলে মাথা নিয়ে একদম নিচু স্বরে বলল, নেক্সট ফ্রাইডেতে বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। আরে দিব্য চকিতে ঘাড় ঘুরে নিজের দিকে সরু চোখে তাকায়। ভুরু কাত করে ঝাঁকিয়ে বলল, তো কিভাবে বলবে? তোর কুলকিনারা পাচ্ছে না নীতি। নীতির মধ্যে জড়তা ভিড় জমিয়েছে। কথাগুলো কণ্ঠনিতে আটকে আসছে। মুখ ফুটে বেরোতে গড়মাসি করছে। এরই মতো দিব্য বাঁকা চোখে চেয়ে বলল, তোর বিয়ে নেক্সট সপ্তাহে, সেখানে আমার কাজ কি? হ্যাঁ আমার কাজ অবশ্যই একটা আছে। তুই কি করে আমাকে এটা বলতে আসছিস যে আমি আজই যেন সাউন্ড বক্স নিয়ে আসি আর সাথে শহরের নামকরা ফটোগ্রাফার বলে আসি? হলুদের দিন থেকে শুরু করে একদম বিয়ে পর্যন্ত যে অবিরাম ফটো তুলে যায়। তোরা মেয়েরা তো বিয়েতে এমন সেভাবে চাস, তা তোর বিয়েতে গিফট হিসেবে আমার তরফ থেকে এতটুকু আমি করতেই পারি। নীতি প্রচণ্ড বিরক্ত হলো, বলল, ধুর, আমাকে বলতে দিবে তো, একটু সময় দিবে। তা না, যা মনে হচ্ছে বলে যাচ্ছ। আমি এই বিয়েটা করতে চাই না। দিব্য নির্লিপ্ত কণ্ঠে বলল, এটা আমাকে বলছিস কেন? তুই বিয়ে করতে চাস না এটা শুনে আমি কি করব? ফবিকে বল, অ্যান্ড তোর বাপকে গিয়ে বল। তোর বাপ নেওয়াজ শরীফ না? তোর সব আবদার শোনেন। নীতি তেতে উঠল। উফ, আবার আমার পাপাকে নিয়ে ব্যঙ্গ করছো। কথাটা মামা বা পাপাকে কাউকে বলার আগে তোমাকে বলা জরুরি, তাই তোমাকে বলছি। থেমে বুকের ভার শ্বাস নাই নীতি। চোখ দূর বুঝে মুখস্থ পাঠের নাই গড়গড় করে বলল, আমি এই বিয়েটা করতে চাই না। কজ আমি তোমাকে পছন্দ করি, শুধু পছন্দই নয়, এর থেকেও বেশি কিছু। ধীরে ধীরে চোখ মেলে দিব্যের দিকে তাকায় নীতি। দিব্যের মুখভঙ্গি স্বাভাবিক। নীতি ভয়ে ভয়ে ছিল কথাটা শোনার সাথে সাথেই গালে ঠাস করে চর পড়ে না পড়ে। তবে দিব্য নির্বিকার দেখে নীতির ভরকায়। নীতি ম্লান হেসে বলল, ভেবেছিলাম আজ সাহস করে মিস্টার নীরবকে বলবো বিয়েটা ক্যান্সেল করতে, কিন্তু ও ব্যাটা ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকে, আসতে পারেনি। এদিকে আজকে আন্টি আঙ্কেল ডেট ফিক্সড করেছেন, আর জানি না মাম্মা এত তাড়াতাড়ি কেন ডেট বলো। পাপা সামনের মাসে কথা বলেছিল, কিন্তু মাম্মা একবারে নেক্সট ফ্রাইডে বলে। এখন বলো আমি কি করব, বুঝতে পারছি না। বিয়েটা করে নে। আমি মোটেই প্র্যাঙ্ক করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমার সত্যি তোমাকে সেই কিশোরী বয়স থেকে ভালো লাগে। সব কিছু ভুলে আমাকে মেনে নাও কি খুবই বেশি অসম্ভব? এই ইম্পসিবলকে পসিবলে কনভার্ট করলে খুব বেশি কি ক্ষতি হবে? কারোর হৃদয়ে গহীনে লুকানো একতরফা ভালোবাসা পূর্ণতা দেওয়া যায় না। নীতি অসহায় চোখে কণ্ঠে ঝরলো করুণ আবদার। দিব্যের পাথরে কঠিন হৃদয় এতটুকু নাড়া দিল না। কাটকাট গলায় বলল, ইম্পসিবল, একেবারে সম্ভব নয়, যা হুট করে এখান থেকে। নীতির ভীষণ কান্না পেল, সাথে রাগ হলো। কিছুক্ষণ থমেরেই দাঁড়িয়ে রইল নির্লিপ্ত। হঠাৎ কিছু ভেবে ভেবাচেকা বাচ্চামো সুরে বলল, আমি সুসাইড করব। দিব্য স্বাভাবিক মুখোপায় করে নির্লিপ্ত কণ্ঠে বলল, কিভাবে? নীতি কয়েক সেকেন্ড ভাবলো, মহা আবিষ্কার করার মতন মুখভঙ্গি করে বলল, বিলেট দিয়ে হাতের শিরাগুলো কেটে কুটে। একটা টান দেওয়ার পর ব্লেড দেখেই তুই সেন্সলেস হয়ে পড়বি। তাই এই পদ্ধতি তুই উপরে যেতে পারবি না, আই এম ড্যাম শিওর। ওকে, এটা বাদ হারপিক খাবো। 99% জীবনে ধ্বংসকারী হারপিক নিশ্চয়ই এক নীতিকে নিমিষেই।
এতটুকু বলে আঙুলের গলায় টান দেয়, তার উপরের দিকে ইশারা করে বলল, নিমিষে নীতির লাইফ খতম করে একদম উপরে পাঠিয়ে দিবে, সোজা পটল তোলাবে। দিব্য নাকমুখ সিটকে বলল, স্যাত ইতর কোথাকার, আমাকে রিকোয়েস্ট করলে ভালো নাম করা কোম্পানি ইঁদুর মারা বিষ এনে দিতে পারি, যা হারপিকের থেকেও দ্বিগুণ কার্যকরী, অল্প সময়ের মধ্যে খতম করবে। নীতির চোখ দুটো কাঁপে উঠল। এহেন খারাপ মানুষ নীতির ভাবে জন্মেই নয়, যাদের জন্মেও কোনো দেখেনি। কত বড় খারাপ হলে একটা মানুষ বলে। কোথায় সুইসাইডের কথা শুনে চিক্কন ঢাকা লাগবে তা না করে আরও ইন্সপায়ার্ড করছে। খাটাস কি আর সাধে বলি, এইসব ভাবে নীতি কাঁদো কাঁদো ফেস করে দাঁত ক্রিম করে বলল, তোমাকে হেল্প করতে হবে না, আমি নিজের ব্যবস্থা নিজে করে নিব। ইচ্ছে থাকলে উপায় হয়, ঠিক একটা না একটা উপায় আমি নিজেই বের করে নিব। রাগে গজগজ করতে করতে নীতি পা বাড়ায়। ধ্যাত, আমারই ভুল, খিচুড়ির মতো লোককে বিরিয়ানি ভেবে ভুল করেছি। বিড়বিড় করতে করতে পা চেলে প্রস্থান করে নিয়ে আচমকা শাড়ির কুচি উষ্টাখায় পড়ে যেতে নেয় নীতি। এমন মুহূর্তে একটা শক্তপোক্ত হাত নীতির কোমর পেঁচিয়ে ধরে। নীতি ভয়ে খিচে চোখ বন্ধ করে ফেলে। পিটপিট চোখ করে মেলে দেখে দিব্য এক হাতে কোমর জড়িয়ে নিচের দিকে ঝুঁকে। নীতি নিচের দিকে হাত কাত করে আসছে। আরেকটু কথা ভেবে নীতির আকাশ সম রাগ হয়, তাই ঠোঁট উল্টে বলল, অ্যান্ড এত তোষামত করে আমার সবচেয়ে বড় ভুল। ছাড়ো ছাড়ো আমাকে, এখন এত ধরতে হবে না তোমাকে। আমি নীতি মুখের কথা মুখেই থাকে। নীতির বলতে দেরি দিব্যের ছাড়তে দেরি নয়, কথাটা অসম্পূর্ণ রয়ে যায়। নীতি ধপাস করে ফ্লোরে পড়ে যায়। নীতি ফ্লোরে দুহাত ঠ্যাস দিয়ে বিস্ময়কের চাহন নিয়ে চেঁচিয়ে পড়ল, এটা কি হলো? কেন? তুই যা বললি তাই তো করলাম। তুই তো বললি ছাড়তে বললি। কথাটা বলে চুলের মধ্যে আঙুল চালালো। সুন্দর করে নীতিকে পাশ কাটিয়ে রুমে গেল দিব্য। নীতি কোমরে হাত দিয়ে মনে মনে দিব্যকে আচ্ছা মতো বকে। নীতি রুমে গিয়ে শাড়ি করে 3 পিস পরে নেয়। শাড়িটা বিছানায় এলোমেলো ফেলে রুম থেকে বেড়াই বেরবিড় করতে থাকে। তো খাটাস একটা, এত করে বললাম মন করলো না। ঠিক আছে, আমিও বিয়ে করে নিব। থাক, তুই থাক। সারা যেমন দেবদাস হই, তনুজা ভাবি যদি মেনে নিয়ে সংসার করতে পারে, আমি কেন পারবো না? মনটা ভীষণ বিক্ষিপ্ত আছে, আর মন মেজাজ স্বাভাবিক করে নীতি ছাদে যায়। নীতি নিত্য ছাদে দোলনায় বসে দোল খাচ্ছে আর ডিটেকটিভ উপন্যাস পড়ছে। নীতি গিয়ে গোমরা মুখ করে পাশ কাটিয়ে নিত্য শোধায়, মন খারাপ তোমার? হাতের বইটা বন্ধ করে পাশে থামিয়ে নিত্য বলে, এই আপু, চলো ব্যাডমিন্টন খেলি। খেললে পরে দেখবা নিমিষে মন ভালো হয়ে যাবে। আমি বইটা রেখে ফেদারার র্যাকেট নিয়ে আসছি, খেলবে আমার সাথে? প্লিজ না করো না। নিত্য বিরক্তি হয়ে বলে, নিত্য, আমার ভালো লাগছে না, প্লিজ কানের পাশে জ্ঞান জ্ঞান করিস না তো। নিত্যের মুখটা মোলায়ম হয়, তা দেখে নীতি খারাপ লাগলো। এবার মোলায়েম স্বরে বলল, বোন মন খারাপ করিস না, এখন নয় পরে খেলবো। ওকে, ব্যাপার না। আচ্ছা, আমার না জলপাই খেতে ইচ্ছে করছে, তুমি যদি কয়েকটা জলপাই পেটে দিতে, লবণ মরিচ দিয়ে খাবো। নীতি মাথা নাড়িয়ে হ্যাসূচক উত্তর দেয়। নিত্য উঠে দাঁড়িয়ে বলল, বইটা রুমে রেখে আসি, তুমি পারবে? তুমি পারতে থাকো কেমন। কথাটা শেষ করে নিত্য ভোদর দেয়। নীতি উঠে দাঁড়িয়ে সাদা রেলিং ঘেঁষে একা থাকা জলপাই গাছটার দিকে তাকায়। গাছটা বিশাল বড়সড় একটা ডাল ঘেঁষে আছে। নীতি দাঁড়িয়ে হাত উঁচিয়ে নাগাল পাচ্ছিল না, তাই রেলিংয়ের উপর দাঁড়ালো। ফোনে কানে চেপে কারোর সাথে কথা বলতে বলতে দিব্য ছাদে আসছিল। ছাদে কয়েক পা ফেলেই ওর চোখে যায়। ঠাস শব্দটা মুহূর্তেই খোলা ছাদ জুড়ে বাতাসে প্রতিধ্বনিত হয়। তৎক্ষণাৎ নীতি বিস্ময় স্তব্ধ কিংবিমূর্তি হয়ে যায়। আবেগের শীর্ষে পৌঁছায় মেয়েটা। পিটপিট করে পলক তুলে নির্বোধের মতন গোল গোল চোখ করে দিব্যের রাগান্বিত মুখের দিকে তাকায়। আপনি একটা হাত নিজের মকমলের মতো তুলতুলে গালে চলে যায়। সেকেন্ডের মধ্যে কী ঘটলো ভেবে কুলকিনারা খুঁজে পাচ্ছে না মেয়েটা। নীতি রেলিংয়ের দেখে ন্যানো সেকেন্ডের মধ্যেই দিব্যের অবস্থান মন ভাবে নীতি বোধহয় সুইসাইড করতে যাচ্ছিল। তখন নীতির বলা কথাগুলো সিরিয়াস না নিলেও চোখের সামনে এহেন দৃশ্য দেখে ছাড়া দ্বিতীয় ভাবনা দিব্যের মস্তিষ্ক আসে না। দিব্য জোরসোরেই বলে ওঠে, নীতি। দিব্যের হঠাৎ এমন চেঁচিয়ে ডাকা নীতি ভড়কায়, হকসায়। গাড়গুড়ি চাইতে দেখতে পাই দিব্য ঝড়ের বেগে ছুটে আসছে, কিন্তু ঠাওর করার আগেই নীতি চিকন কোমল হাতটা ধরে টান দেয় দিব্য। নীতির মাথায় গিয়ে সোজা দিব্যের বুকের উপর পড়ে। মাথা তুলে যা করে তার জন্য নীতি মোটো প্রস্তুত ছিল না। দিব্য চোখ মুখ শক্ত করে কষিয়ে নীতির গালে থাপ্পড় দেয়। এদিকে দিব্য চোখ দুটো যেন আগুনের ফুলকি। রাগে হিসিয়ে বলল, এটা কি করতে যাচ্ছিলে? তুই পাগল হয়ে আসিস নাকি? পরপর আঙুলের সাহায্যে কপাল স্লাইড করে রাগ কমানোর চেষ্টা করে দিব্য। বড় বড় শ্বাস ফেলে ফের বলে, সব কিছুতেই ফাজলামি করে কেউ, ইচ্ছা তো করছিল ধাক্কা দিয়ে ফেলে দিতে। তোর মরার স্বাদ ইহজন্মেই যেন ছুটে করছিল। নীতি হতভাগ বাকরুদ্ধ হয়ে
নিস্পন্দন চোখে তাকিয়েছিল। দিব্যের কথা কর্ণগোচর হয়ে নিউরনে পৌঁছাতেই দিনের মতো আলোর মতো সবটা ফকফকা হয়। নীতি ঠের অনুমান করে ফেলে দিব্য কী ভেবেছে। নীতি সত্যিটা বলে না, ওর কেন জানি রাগ হচ্ছিল, তাই তো রাগ দেখিয়ে বলল, ইচ্ছেটা পূরণ করতে কে বলেছিল এইভাবে টিনেজারে যাওয়াতে আর আর এরকম অভদ্রের মতো আচরণ করতে? নীতির চর্চ তার একটা খেতে না চাস তো পাগলামি বাদ দে। চরকার কথা শুনেই যেন গালের ব্যথা টনক নড়ে। গালটা সত্যি ব্যথা করছে, রাগের সাথে কান্নাও পাচ্ছে নীতির। হঠাৎ বাচ্চা শিশুর মতো অভিমানী হয়ে ঠোঁট দুটি ফুলালো নীতি, কণ্ঠে নামলো তীব্র অভিমান। তুমি জানো আজ অব্দি আমার মাম্মা ছাড়া আমার গায়ে কেউ হাত তোলা তো দূর রুট আচরণ করে, আর তুমি সবসময় আমার সাথে খ্যাক শিয়ালের মতো খ্যাক খ্যাক করা আচরণ তো করোই। আর আজকে তুমি তোমার লিমিট ক্রস করে গিয়েছো, আমার গায়ে হাত তুলেছো। আর কে বলেছে আমি সুসাইড করতে যাচ্ছি? তোমার মতো একটা বাজে লোকের জন্য আমার সুসাইড করতে বয়ে গেছে। খেয়ে নাক টেনে বলল, নিজেকে কি ভাবো তুমি? কি ভাবোটা কি? তোমায় না পেলে জীবন শেষ করে দিব? জীবন এতটাই ফেল না? তোমার ভুল চিন্তা ভাবনা তোমার নিজের কাছেই রাখো। আমার জীবন এতটাও সস্তা নয় যে তোমার মতো অভদ্র। যদি কথা গিলে নেয় নীতি, আঙুলের সাহায্যে চোখের কোণে অষ্টমা অশ্রু মুছতে মুছতে দৌড়ে প্রস্থান করে। দিব্য নিম্নষ্ঠ ডান পাশে দাঁত বসিয়ে নীতি যাওয়ার দিকে তাকিয়ে রয়। পরপর হাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালের সজোরে ঘুষি মারে। চোখ বন্ধ করে নিয়ে ভাবে, চড় দেওয়ার কোনো মতেই ঠিক হয়নি, কিন্তু যখন রাগের মাথায় কাজ করছিল না তাই দিব্যের ভেতর তীব্র অনুশোচনা হতে থাকে। আর আরও ভয় জেগে বসে দিব্যের মধ্যে। নীতি রাগক্ষোভ নিয়েই এমনটা বলেছে, এতে সন্দেহের অবকাশ নেই। গোধূলির অস্তিমতো সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে দিব্য। মনে মনে সিদ্ধান্ত নেয় নীতি ঠান্ডা মাথায় বোঝাবে, পাশে না রাগের বসে বড় কোনো অঘটন ঘটিয়ে বসে মেয়েটা। রুমময় অস্থিরতার পায়চারি করছে দিব্য। একবার রুমে যাচ্ছে তো আরেকবার করিডোর দিয়ে হাঁটছে। উদ্দেশ্য নীতির সাথে কথা বলা। নীতিকে একটু আগে নিচে যেতে দেখেছে। এখন দোতলা সিঁড়ি থেকে খানিকটা দূরত্বে দুই হাত ট্রাউজার পকেটে গুঁজে অপেক্ষায় দাঁড়িয়ে কিছুক্ষণ পর নীতি সিঁড়ি বেয়ে আসতে দেখে যায়। যাক, অবশ্যই অপেক্ষার অবসান ঘটল। কিন্তু বিধিবাম নীতি নিজের রুমের দিকে না এসে এদিকেই গেল, যা দেখে দিব্যের ধৈর্যের বাঁধ হারিয়ে যায়। দাঁতের দাঁত পিষে নিজেকে স্বাভাবিক রাখে দিব্য। তনুজার রুমের সামনে গিয়ে নক করে নীতি। তনুজা এগিয়ে আসতে নীতি হাত থাকা কাগজে মোড়ানো প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, ভাইমণি, তুমি বোধ হয় বুয়াকে কিছু আনতে দিয়েছিলে, এটা আমার হাতে ধরিয়ে তোমাকে দিতে বললো। তনুজা একটু অপ্রস্তুত হয়, হালকা হাসার চেষ্টা করে প্যাকেটটা হাতে নেয় ও। তারপর সৌজন্যমূলক হেসেই বলল, ভিতরে এসো নীতি। নীতি মন মেজাজ বিক্ষিপ্ত থাকায় এড়িয়ে চলে ও বলে, ঠিক আছে ভাইমণি, আমার মাথাটা ধরেছে, তাই একটা লম্বা ঘুম দরকার, আমি আসছি কেমন? তনুজার প্রত্যুত্তরে ঠেলে ঠেলে হাসার চেষ্টা করলো দিব্য। ঠোঁট উল্টে ঘুরে দাঁড়ালো। নিজে দেখেও না দেখার ভান করে লম্বা কদম ফেলে যেতে থাকে। এমন সময় গভীর কণ্ঠস্বরাষ্ট্র, নীতি দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। নীতি যেন কথাটা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। প্রত্যুত্তরে টু শব্দটি করলো না, ওর মতো যেতে থাকে। এমন সময় হাতে টান পড়ায় ঘাড় ঘুরিয়ে দেখায়, কাট কাট গলায় বলল, হাত ছাড়ো। এভাবে হাত ধরছো কেন? জলদি হাত ছাড়ো আমার। মেজাজটা খারাপ করে দিস না, যা বলছে তাই কর, ছাদে চল, তোর সাথে আমার কথা আছে। কিছু বলার হলে এখানেই বলো। দিব্যর দ্বিতীয় বাক্য উচ্চারণ করলো না। হাত ধরে টানতে টানতে ছাদের দিকে পা বাড়ায়। নীতি জোরে সরেই কিছু বলতেও পারছে না। কেউ দেখলে আবার কি ভাববে। অজ্ঞতা দিব্যের সাথে পা মেলাই। ছাদে উঠতেই দিব্যের হাতের বাঁধন আলগা হয়ে আসে। আর তখনই এক ঝটকায় নিজের হাতটা দিব্যের বাঁধন থেকে ছুটিয়ে নেয় নীতি। রাগী স্বরে বলল, কি বলবো তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। চারদিকে কুয়াশার চাদরে মোড়ানো কুয়াশা চাদর গলিয়ে ছাদের রূপালিতে আলোয় বসুন্ধরায় আলোকিত। রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টের হলদে টিমটিমে আলোয় কুয়াশার জন্য আজ বড্ড মলিন ঠেকছে। শীতের সময় হাওয়া রাত বেশি না হওয়ায় সত্ত্বেও চারদিকে পথঘাট কেমন গুলশান নিস্তব্ধতায় ঘেরা। নিস্তব্ধতার মাঝে নীতি কণ্ঠস্বরের মাঝে বাতাসের ঝঙ্কার তুলল। দিব্য চোখ তুলে নীতির রাগান্বিত মুখব্যয়ে তাকায়। ছটফট চঞ্চলা নীতি রাগে মূর্তি মুখশ্রী একটু অন্যরকম ঠেকল। আজ আর দিব্যর মন রাখতে সায় দিল না। দিব্য অস্ফুট স্বরেই বলল, সরি। নীতি প্রশ্ন ছুড়ল, হোয়াট ফর সরি? রাগের পারদ আজ নিচের দিকে রাখার সর্বোচ্চ চেষ্টা করলে দিব্য, কিন্তু এই মেয়েটার জন্য সম্ভব হবে কিনা আল্লাহ মালুম। দিব্য শান্ত স্বরেই বলল, তখন তোর সাথে মিসবিহেভ করার জন্য। থামে দিব্য। নিজের দেখে দৃষ্টি সরিয়ে নিয়ে বিশালাকার আকাশপানে এক পলক চায় দিব্য। অতঃপর আদুরের শূন্য দৃষ্টি নিবন্ধন করে শান্ত গলায় বলল, নীতি,
আমি তোর অনুভূতিকে ছোট করছি না, আর না তোর উপহাস করছি। তবে তুই বুঝতে হ, একটু ভেবে দেখ, হয়তো এটা তোর আবেগ। আর নতুন করে আমাকে সম্পর্ক নাই বললাম, কারণ তুই তো আমার সম্পর্কের সবটা জানিস। নতুন করে কাউকে মেনে নিতে পারবো না, ব্যাপারটা এমন নয়। এই পৃথিবী ধ্রুব, সত্যি কি জানিস? নীতি টানটানা চোখ ধরা দিব্যের শান্ত মুখের দিকে ঠায় টাকিয়ে হঠাৎই খুব মনোযোগ হয়ে পড়ে ও। এতক্ষণে রাগ ক্ষোভ সব যেন হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। দিব্যের কণ্ঠটা আজ অন্যরকম ঠেকছে, বড্ড বিষণ্ণ লাগছে। নীতিরও সম্পূর্ণ মনোযোগ দিব্যের কথায় মনোনিবেশ করে শ্রাবণ করতে থাকে। দিব্য বলতে থাকে, জীবন থেমে থাকে না, সময়ের সাথে সাথে প্রবাহমান জীবন। জীবন যেমন থেমে থাকে না, ঠিক তেমনি শূন্যস্থান কখনোই আজীবন শূন্য থাকে না। এক না এক সময় শূন্যস্থান পূর্ণ হয়। এই পূর্ণ পাওয়ার জন্য কাউকে না কাউকে প্রয়োজন। সর্বোপরি ভাগ্য বলে একটা কথা তো অবধারিত, ধ্রুব সত্য। আমি সবটা মন থেকে মেনে নিয়েছি, তবুও মাঝে মাঝে অস্বস্তি হয়। সে অস্বস্তি কাটানোর জন্য হলেও আমার বাইরে যাওয়া জরুরি। আর নীতি, আমি জানি তুই খুব ভালো মেয়ে, তুই কখনো আমাকে ডিজার্ভ করিস না, তুই আমার থেকেও বেটার ডিজার্ভ করিস। তাই বলছি, যেহেতু তোর জন্য বেটার অপশন আছে, তাই মেনে নি। দেখবি সময়ের সাথে সাথে মোহটাও কোথায় উড়ে যাবে। দিব্য মুলান মুখে আলতো আসলো। আকাশের পূর্ণ চাঁদ জ্যোৎস্নার স্নিগ্ধরাত, জ্যোৎস্নার আলোয় দিব্যের হাসিটা বড্ড মলিন আর বিষণ্ণ লাগলো। জানিতির বুক সুস্ফুটার মতো ব্যথা অনুভব করায়। দৃষ্টি চেঁচুতে তুলে ছাদের উপর তাকিয়ে বক্ষস্থলে গহীন চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে নীতির পরপর মুলান স্বরে বলে ওঠে, যাতে কখনোই আমার ঝলসানো রুটি মনে হয়নি। বলার অপেক্ষা রাখে না, আমি বড্ড আদরে আলাতে বেরিয়ে উঠেছি। হয়তো আমার জন্য অনেক অপশন আছে, মানলাম তোমার থেকেও বেটার অপশন আছে। সেখানে আমার মন মস্তিষ্ক, আমার কল্পনার রাজ্যের সবটা একছত্র অধিপত্য তুমি। সেখানে বেটার কাউকে প্রয়োজন আছে কি? শত শত বেটার অপশনের ভিড়েও আমার মন মস্তিষ্ক একবার নয়, দুবার নয়, শতস্র বার তোমাকেই চাইবে। ইউ আর নট মাই ইনফিচুয়েশন। আমার হৃদয় শায়ের গভীরে ছড়িয়ে গভীরতম থেকে উত্তাল উর্মিমালার মতো আসা ভালোবাসা এক নাম তুমি। তুমি মানেই আমার খেয়ালি হবুজ পানার মনকে হিম করার আর্দ্রতা। এবার বলো, এরপরও তোমাকে শুধু মোহে আর আবেগের মধ্যে কি করে সীমাবদ্ধ করি? নিস্তব্ধতার মাঝে নিজের আবেগঘন কথায় পরিবেশটা কেমন ভারী হয়ে আসে। দিব্য চোখ তুলে পূর্ণ দৃষ্টিতে নীতির দিকে যায় ও অবচেতন মন আওড়ায়। বড় অদ্ভুত আমাদের চাওয়া, সবসময় ভুল করে ভুল কাউকেই আমরা চাই, ভুলতে ডুব দেই, কিন্তু ভাগ্য তো অন্য কিছু লিখে রাখে। ভাগ্যকে খণ্ডনের সামর্থ্য তো কারণ নেই। ভাগ্য না জানে খণ্ডানো করা আর না চাই উতরানো। তারপরও বেহায় এমন মানতে নারাজ, না চাই তো কষ্ট সে পাবেই। এই যে না পাওয়ার বেদনা কতটা ভয়াবহ সেই জানে, যে পায়নি হারিয়েছে ভালোবাসা। দিব্য আর ভাবতে থাকে, জীবনের 12 আনা তো হেলাই ফেলাই কাটালো, বাকি যে আছে 4 আনা, তা দিয়ে কি এবার গ্রো আপ করার চেষ্টা করা যায় না? নিজের জন্য না হোক, তাকে নিয়ে স্বপ্ন বোনায়, তাকে নিয়ে ঘর বাঁধায়, রঙিন স্বপ্ন বোনাই যত করছে সে মেয়েটি, তার স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য হলেও একবার ট্রাই করে দেখবে কি? দিব্যের মন দেনামনা করতে থাকে। সিদ্ধান্তের দোলাচল থেকে বেরিয়ে দিব্যের চোখ দুটো বুঝে নাই। পরপর নীতির ভাষাভাঙ্গা চোখের নিশ্চল চাহনি চাইল, গভীর স্বরেই বলল, নীতি, আমি বলবো আরও একবার ভেবে দেখ। আমার ছন্নছাড়া অগোছল এলোমেলো জীবনে নিজেকে জড়িয়ে দিন শেষে তোর যেন আফসোস করতে না হয়। তাই বলছি, ভালো করে ভাব, ভেবেচিন্তে আমাকে জানা, তারপর তুই যেটা চাইবি সেটাই হবে। লহময় আকাশের চন্দ্র হতে পাওয়ার থেকেও বেশি আনন্দ অনুভব হয় নীতির। চোখ মুখ জুড়ে খুশির ঝিলিক দেখা যায়। আনন্দে আত্মরা হয় নীতি। দিব্যকে জাপটে ধরে। দিব্য টামলাসে না পেরে পিছনে যেতে যেতে নিজেকে সামলে নেয়। নীতির কণ্ঠে এক সুমধুর আনন্দ উচ্ছ্বাসিত তরঙ্গন্যায় ঢেউ তুলল। যতক্ষণ শ্বাস প্রশ্বাস থাকবে ততক্ষণ অবধি আমার মন তোমাকেই চাইবে। সাহারার মরুর মতো খড়খড়ে তৃষ্ণার্ত মন আমার বারংবার তোমাকেই চায়। বেশি কিছু চাওয়ার নেই আমার, শুধু পাশে থেকো, আপন করে নিও, ব্যাস। সুন্দর আবেগময় কথার মাঝে দিব্য এক নিমিষে ছন্দপতন ঘটিয়ে নিল। ঝটিকার আগের রূপ ফিরে আসলো। নীতিকে নিজের থেকে ছাড়িয়ে কর্কশ্বরে আদেশের বাণী আওড়ালো, রুমে যা, কুয়াশা পড়ছে, এখানে প্রচণ্ড ঠান্ডা। নীতি চোখ শুরু করে তাকাই, মনে মনে ভাবে, ব্যাটা পুরাই তো নিরামিষ আছে, তার উপর একদম আনসোশ্যাল দেখছি। কোথায় আলিঙ্গন শক্ত করবে, প্রতি উত্তরে দুটো মিষ্টি কথা বলবে, তা না, আশ্চর্য। নীতি যেতেই নিজের লাইফে দিব্য নামক প্যারাময় বাস স্বেচ্ছায় টেনে নিলি। এবার জিন্দেগি পর সামলা ওকে। নীতি ভাবনা সুতোই
চরকায় টান পড়ল। দিব্য ধমকে সুরে বলল, কি হলো, এখনও সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কথা কানে ঢোকেনি? নীতি মুখ ঝাঁকিয়ে বলল। যাচ্ছি। নীতি ককদম যেয়ে পিছে ফিরে যায়। কিছু একটা ভেবে শুধালো, তুমি দাঁড়িয়ে আছো যে, ভেতরে যাবা না? তুই যা, আমাকে নিয়ে ভাবতে হবে না। রাজ্যের ভাবনা আমার ঘাড়ে চেপে দিয়ে তুই নিশ্চিন্তে আরামসে ঘুমাবি। এখন কিভাবে সবটা ঠিক করব এই চিন্তায় আমি দিশেহারা হচ্ছি। প্যারা নিও না, ইচ্ছে থাকলে উপায় বেরোয়। দিব্য চোখ গরম করে তাকাতে নীতি নাকমুখ কুচকে ভেংসি কেটে যেতে থাকে। ইভান সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। দুই হাতের আঙুলের ল্যাপটপের কিবোর্ডে থাকলেও চোখ দুটো বরংবার তনুজার দিকে যাচ্ছে। তনুজা ব্যাগ গোছাচ্ছে। তনুজার কোনা চোখে ইভানের দিকে তাকাচ্ছে। ওর মনটা খুব করে চাইছে ইভান বাধা দিক, একবার না করুক। ইভান মন থেকে বললেও যাবে না। ইভানকে নির্লিপ্ত নির্বিকার দেখে তনুজা বেশ কষ্ট হতে থাকে। ইভান মনে মনে ভাবে, দিদিন তো 2 দিনের কথা বলেছিল, কিন্তু তনুজার ব্যাগ গোছানো দেখে মনে হচ্ছে না 2 দিনের জন্য যাচ্ছে। একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, পরক্ষণে কোথা থেকে যেন জলতে সে হাজির হয়। আর জিজ্ঞেস করা হয়ে ওঠে না। ইভান কেন জানে রাগ হতে থাকে। সে বউয়ের সাথে ঠিকমতো কথা বলছে না, তারই মধ্যে মনোমালিন্য হয়েছে। তাই বলে টিপিক্যাল বউয়ের মতো বাপের বাড়ি যেতে হবে না। ইভান এটা হজম করতে পারছে না। রাগ করে ল্যাপটপের শার্ট বন্ধ করে ল্যাপটপের শব্দ তুলে সোফায় নামলো। উঠে 2 হাতের টি-শার্ট টেনে টেনে ঠিক করে রুম থেকে বেরিয়ে যেতে থাকে। তনুজা আর চোখে সবটা অবলোকন করে পরপর বসা থেকে উঠে দাঁড়িয়ে পিছু ডাকলো, ইভান শুনুন। ইভান দরজার সামনে দাঁড়িয়ে দরজাটা হাট করে খোলা ছিল। তনুজার দিকে না থেকে গভীর মুখে বলল, বলো। তনুজা এগোই ইভানের সামনাসামনি দাঁড়ায়। মুখটা মলিন, ভেতরে ভেতরে গুমড়ে মরছে মেয়েটা। অথচ বাইরের সবার সামনে নিজের স্বাভাবিক খোলাসে আবৃত রাখার আপ্রাণ চেষ্টা করছে। ঘুটঘুটে অন্ধকারে সে থাকা আকাশে হঠাৎ বিজলির মতো এক টুকরো আলো উকি দিয়ে তনুজার জীবনে। এত যাতনা অবহেলার মাঝে ওর মনটা চাইছে ইভানকে কিছু বলতে, জানাতে। হয়তো এই খুশির খবরটা শোনার পর ইভান রাক্ষোভ কপুরের মতো উঠে যাবে। তনুজার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নুয়ে নিচু স্বরে বলল, ইভান আপনি ইভানের কথায় তনুজার কথা অসম্পূর্ণ নয়। কথার মাঝে ইভান বলল, হ্যাঁ বাইরে যাচ্ছি। কি বলবে ফার্স্ট বলো। আর একটা কথা শুনে রাখো, এই যে রাত করে ফিরি এর মানে ড্রিঙ্ক করে আসি না। একবার কাউকে কথা দিলে সে কথা ইভান রাখতে জানে। ইভান অন্যদের মতো প্রতারণা করে জানে না, কেন কিছু গোপন করে না। তনুজার হৃদয় ক্ষত বিক্ষত হয়। সে মন দিয়ে কথাটা বলতে আসছিল, সে মনটা নিমিষেই বেদনার নীল হয়ে আসে। ইদানিং রাত করে ফিরে দেখে তনুজা আচমকা বলছিল, আপনি বোধহয় আবার ড্রিঙ্কস শুরু করেছেন, তাই রাত করে বাসায় ফেরেন। সেই দিন উত্তর না দিলেও আজ পুরো কথা না শুনে উল্টোপাল্টা বুঝে এমন ধরারও অস্ত্রের নাই উত্তর। তাই যে উত্তর তনুজার সত্তা রক্তাক্ত হয়, ইস এই ব্যথা যে দেখানো যায় না। তনুজার টলমল চোখে চেয়ে বলল, ইভান আপনি একবারও কেন সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছেন না? আপনি অযথাই আমাকে মিসজাজ করছেন। ইভান তপ্ত নিঃশ্বাস ফেলে কণ্ঠটা খাদে নামিয়ে বলল, তোমার অতীত আছে, সেখানে আমার বিন্দুমাত্র অভিযোগ নেই। তোমার অতীতের সাথে দিব্য জড়িয়ে আসছে বিষয়টা চাইলেও আমি মেনে নিতে পারছি না। আমি তোমার সাথে স্বাভাবিক থাকতে চাইছি, বাট পারছি না। বারংবার অনুশোচনায় দগ্ধ হচ্ছি, ভেতর ভেতর অপরাধবোধে ভুগছি। মনে হচ্ছে আমার জন্য দিব্য তোমাকে পেল না, দিব্য কষ্ট পেল, আর তুমি তো জোর করে মেনে নেওয়ার নিছক অভিনয় করে যাচ্ছ। তনুজা প্রতিবাদ স্বরূপ বলল, ইভান আমি প্রথমে বিয়েটা মানতে না পারলেও ধীরে ধীরে মেনে নিয়েছি আর চেষ্টা করেছি আপনাকে আপন করার। বিশ্বাস করুন আমায়, আমি আবারও বলছি, আমার মনে আপনি ছাড়া বর্তমানে কেউ নেই। ট্রাস্ট মি। আমি সবসময় অন্য মানুষের কাছ থেকে নয়, নিজের মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি। জীবনে মানুষের কাছ থেকে প্রতারণা পেয়েছি। আমি বড্ড শান্ত হয়ে গেছি, অনুভূতি শূন্য হয়ে পড়েছি। সেই দিন তিশা মাধ্যমে কথাগুলো শুনে আমি খুব আপসেট হয়ে পড়ি। এর থেকে বেটার হতো তুমি যদি নিজেই সাহস করে সত্যটা বলতে। যাই হোক, এখন এটা বলে লাভ নেই, তবে জেনে শুনে থাকা ভালো। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিচ্ছি না। সব কিছু আগের মতনই করতে আমার একটু সময় দরকার। আশা করি তুমি আমার আস্থা বুঝবে। আপাতত আমাকে আমার থাকতে দাও। ইভান ত্রষ্ট পায়ে প্রস্থান করতে থাকে। ওদিকে ছাদ থেকে নেমে রুমের উদ্দেশ্যে যাচ্ছিল দিব্য। ইভান তরন্ত শেষের কথাগুলো স্পষ্ট শুনতে পায়। তার কিরমিরে ঘৃণা করে গালিসেও একটা নাম উচ্চারণ করলো, তিশা। তনুজা ব্যালকনিতে আসে। গায়ে শালের অস্তীর্ণ মৃদু হাওয়া দুলছে। ওর চক্ষু তার পানি টলমল করছে। ঘন পল্লব নোনা জলে ভিজিয়ে অদূরে অন্ধকারে তাকায়। একটা হাত আপনা আপনি শাড়ির আঁচল গলিয়ে তুলতুলে পেটের উপর রাখে। ঠোঁট দুটো নেড়ে বলে, দুঃখ আমার নিত্যদিনের সঙ্গী, সুখ সে তো আমার জন্য কারাগারে বন্দি। সুখের আশা করাও ভুল আমারই। রাতে ডাইনিং ডিনার করতে বসছে মির্জা সাহেবের সদস্যরা, বাড়ির সদস্যরা। এরই মধ্যে দিব্যর কোথায় যেন
খাওয়ার টেবিলে বোমা বিস্ফোরণ ঘটে। এমন মুখব্যয় করে সকলে ওর দিকে মুখ চাওয়াচি করে।